আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি ভালো আছো, সুস্থ আছো। আজকের এই ভিডিওটাতে ইমপ্রুভমেন্ট আর ইয়ার লস নিয়ে কথা বলবো। তোমাদের কাছ থেকে এই বিষয়ে অনেক প্রশ্ন পাই, বুঝছো। বিশেষ করে যারা কলেজে পড়ে, সেকেন্ড ইয়ারে উঠছে, তারা জিজ্ঞেস করে যে পড়াশোনা হচ্ছে না, প্রিপারেশন পিছায় গেছে, ইয়ার লস দিলে কি হবে। আর যারা এইচএসসি পরীক্ষা দিবে, দেওয়ার কথা ভাবছে বা বর্তমানে পরীক্ষা দিচ্ছে, তাদেরও প্রশ্ন থাকে যে ভাইয়া, যদি সামনের বছর পরীক্ষা দেই বা ইমপ্রুভমেন্ট দেই, তাহলে আমার অ্যাডমিশনের ক্ষেত্রে কথায় কথায় সমস্যা হতে পারে। তো তোমাদের প্রশ্নগুলো অনেক সময় খুবই ব্যতিক্রমী আর জটিল হয়। কেউ জিজ্ঞেস করো যে ভাইয়া, আমি যদি এই বছর পরীক্ষা না দিয়ে সামনের বছর জিপিএ বাড়ানোর জন্য পরীক্ষা দেই, তাহলে তাহলে কি দিতে পারবো এটা? আবার আরেকদিকে কেউ বলো যে ভাইয়া, আমি এই বছর পরীক্ষা দিলাম, আমার রেজাল্ট ভালো হলো না, সামনের বছর যদি আবার এইচএসসি পরীক্ষা দেই, তাহলে কি আমি মেডিকেলে ভর্তি পরীক্ষা দিতে পারবো? যদি পারি, তাহলে আমাকে কি ফার্স্ট টাইমার হিসেবে গণনা করা হবে নাকি সেকেন্ড টাইমার হিসেবে গণনা করা হবে? কেউ আবার জিজ্ঞেস করো যে তার পরের বছর সেকেন্ড টাইমার হিসেবে পরীক্ষা দেওয়া যাবে কি না। কেউ কেউ এমনও প্রশ্ন করো যে ভাইয়া, আমি এবার এইচএসসি পরীক্ষায় পাশ করলাম এবং মেডিকেলে ভর্তি পরীক্ষা দিলাম, এরপর সামনের বছর আবার এইচএসসি পরীক্ষা দিয়ে মেডিকেলে ভর্তি পরীক্ষা দিতে পারবো কি না। যদি পারি, তাহলে আমাকে ফার্স্ট টাইমার হিসেবে গণনা করা হবে নাকি সেকেন্ড টাইমার হিসেবে গণনা করা হবে? আর যদি ফার্স্ট টাইমার হিসেবে গণনা করা হয়, তাহলে পরের বছর কি আরও পরীক্ষা দিতে পারবো? মানে এই ধরনের জটিল জটিল প্রশ্নগুলো তোমরা করো। বিশ্বাস করো ভাই, এই ভিডিওটা তৈরি করতে আমার অনেক অনেক সময় লাগছে। এখন আমি আসে তো তোমাদের শুধু মুখে মুখে কিছু বললেই হবে না, তাই না? সরকারি নোটিশ আর অথেন্টিক কাগজপত্র ঘাটাঘাটি করে এই ভিডিওটা তৈরি করতে হয়েছে। তাই একটা ভালো রকমই প্যারা লাগছে আর কি ভিডিওটা বানাইতে। তবে আশা করি ইয়ার লস এবং ইমপ্রুভমেন্ট নিয়ে তোমাদের যত প্রশ্ন আছে, সব প্রশ্নের উত্তর এই ভিডিওতে তোমরা পেয়ে যাবা। তোমাদের কাছে আমার একটা অনুরোধ আছে, তুমি যে সেশনেরই হও, যে ব্যাচেরই হও, তুমি অথবা তোমার যেসব জুনিয়র, ইন্টারমিডিয়েট, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, এইচএসসি বা অ্যাডমিশনে পড়তেছে যারা, তাদের আমার কথাগুলো একটু জানাই দিও। এটা হচ্ছে তোমাদের কাছে আর কি আমার একটা রিকোয়েস্ট। এখন অনেকেই জিজ্ঞাসা করো যে ভাইয়া, একবার রেজিস্ট্রেশন করলে রেজিস্ট্রেশনের মেয়াদ কতদিন থাকে? তো ফার্স্ট টপিক হিসাবে দিই রেজিস্ট্রেশনের মেয়াদ। রেজিস্ট্রেশন এর মেয়াদ এর উত্তর হচ্ছে যে তুমি যখন একবার বোর্ডে রেজিস্ট্রেশন করে ফেলবা, তখন সেই রেজিস্ট্রেশনের মেয়াদ থাকবে 3 বছর। একবার রেজিস্ট্রেশন করলে মেয়াদ থাকবে কত বছর? 3 বছর। এর ইয়েটা একটু বুঝায় বলি তোমাদেরকে। হ্যাঁ, ধরো আমি যে এই সালে ভিডিওটা করতেছি, ভবিষ্যতেও অনেকে এই ভিডিওটা দেখবে। তো বর্তমানে যারা এইচএসসি 26 পরীক্ষার্থী, এইচএসসি 26, তাদের ইন্টারমিডিয়েট সেশন হচ্ছে কত? তাদের সেশন হচ্ছে কত? 2024-25। যারা এইচএসসি 26 পরীক্ষা দিবে, তাদের ইন্টারমিডিয়েট সেশন হচ্ছে 2024-25। অর্থাৎ তারা 26 সালে এইচএসসি পরীক্ষা দিবে। তুমি যদি 24-25 সেশনের শিক্ষার্থী হও, এই যে 24-25 সেশনের শিক্ষার্থী হও, তাহলে তুমি এই 26 সালে এইচএসসি পরীক্ষাটা নিয়মিত শিক্ষার্থী হিসেবে পরীক্ষাটা দিতে পারবা। এরপরে তুমি 2027 সালেও পরীক্ষাটা দিতে পারবা। এর জন্য আর কি নতুন করে আর তোমার রেজিস্ট্রেশন করা লাগবে না, কারণ রেজিস্ট্রেশনের মেয়াদ 3 বছর। 27 সালেও তুমি হচ্ছে পরীক্ষা দিতে পারবা। তুমি 2028 সালেও পরীক্ষা দিতে পারবা রেজিস্ট্রেশন না করেই, বা রেজিস্ট্রেশন নতুন করে না করেই। কিন্তু তুমি যদি 2029 সালে পরীক্ষা দিতে যাও, যেমন ইয়ার লস হয়ে গেছে বা পড়াশোনায় তোমার গ্যাপ দিছো, তাহলে তোমাকে এখানে নতুন করে রেজিস্ট্রেশন করতে লাগবে। একবার রেজিস্ট্রেশন করলে, মূল কথা হচ্ছে যে একবার রেজিস্ট্রেশন করলে ওইটার মেয়াদ হয় 3টা পরীক্ষার টার্ম পর্যন্ত। আমি বলে দিছি রেজিস্ট্রেশনের মেয়াদ 3 বছর। মানে তুমি যদি 2026 সালে এইচএসসি পরীক্ষা দাও, তোমার সেশন কত? 24-25। তুমি 24-25 সেশনের শিক্ষার্থী, তুমি 26 সালে পরীক্ষা দিতে পারবা। 26 সালে না দিলে 27 সালে দিতে পারবা। 27 সালে যদি না দাও, 28 সালে দিতে পারবা।
মানে 3টা টার্ম বছর তুমি পরীক্ষা দিতে পারবা, 26, 27, 28, যদি তুমি 24-25 সেশনের শিক্ষার্থী হও। আর যদি এরপরে 29-এ পরীক্ষা দিতে যাও, তখন তোমার এখানে নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে, রেজিস্ট্রেশন নতুন করে লাগবে। ঠিক আছে, তো আশা করি এটুকু এই পর্যন্ত তোমরা বুঝতে পারছো। এবার তোমাদের আরেকটা প্রশ্নে আসি যে ইমপ্রুভমেন্ট কারা দিতে পারবে। নেক্সট পেজে যাই। যে ইমপ্রুভমেন্ট কারা দিতে পারবে। দেখো, একটা হচ্ছে ইয়ার লস আর একটা হচ্ছে ইমপ্রুভমেন্ট। ইমপ্রুভমেন্টকে বাংলায় বলা হয় যে মানোন্নয়ন পরীক্ষা। ইয়ার লসের অর্থ হচ্ছে তুমি 1 বছর পড়াশোনা করলা, পরে মনে হলো যে তুমি ভালোভাবে প্রিপারেশন নিতে পারোনি, তুমি আর ওই বছর পরীক্ষা দিলা না, তুমি পরীক্ষা দিলা পরের বছর, এটাই হচ্ছে ইয়ার লস। তাহলে বোঝা গেছে ইয়ার লস কি। ইয়ার লস মানে তুমি 1 বছর পড়াশোনা করলা আর তোমার প্রিপারেশন ধরো যে ভালো হয়নি, তুমি ওই বছর ধরো 26-এ পরীক্ষা দিলা না, তুমি পরীক্ষা দিলা পরের বছর, এটাই হচ্ছে ইয়ার লস। আর ইমপ্রুভমেন্ট হচ্ছে তুমি একবার পরীক্ষা দিছো অলরেডি, এইচএসসি পরীক্ষায় বসছো অলরেডি, পরীক্ষা দেওয়ার পর তোমার মনে হয়েছে তুমি আরও ভালো ফলাফল করতে পারবা, তাই সামনের বছর আরেকবার পরীক্ষা দিলা, এটাকে বলা হয় ইমপ্রুভমেন্ট। এখন হচ্ছে তাহলে আগে ইমপ্রুভমেন্ট নিয়ে কথাটা বলি। প্রথমত তোমাকে নিয়মিত পরীক্ষার্থী হতে হবে। ইমপ্রুভমেন্ট কারা দিতে পারবে? তাহলে তুমি যদি রেগুলার স্টুডেন্ট হও বা নিয়মিত পরীক্ষার্থী হতে হও। হ্যাঁ, নিয়মিত পরীক্ষার্থী বলতে কি বোঝায়? নিয়মিত তুমি যদি 2024-25 সেশনের শিক্ষার্থী হও, অর্থাৎ এইচএসসি 26 নিয়ে মেইনলি কথা বলি। এইচএসসি 26 এটার সেশন হয় 2024-25 সেশনের শিক্ষার্থীরাই এইচএসসি 26 বা এইচএসসি 26 সালে পরীক্ষা দেয়। তাহলে তুমি 2026 সালে পরীক্ষা দেওয়ার পরে আবার 27 সালে, ধরো 26 সালে একবার পরীক্ষা দিছো, এরপরে তুমি 2027 সালে আরেকবার পরীক্ষা দিতে পারবা। হ্যাঁ, এটাকে বলা হয় ইমপ্রুভমেন্ট। ইমপ্রুভমেন্ট হিসেবে দেখায় তুমি 27 সালে আরেকবার পরীক্ষা দিতে পারবা, এটাকে ইমপ্রুভমেন্ট। কিন্তু আবার 28 সালে পরীক্ষা দিতে পারবা না, 28 সালে পরীক্ষা দিতে পারবা না একবার যদি বসে যাও পরীক্ষায়। আবারও বলছি, ইমপ্রুভমেন্ট দিতে হলে তোমাকে নিয়মিত পরীক্ষার্থী হতে হবে, অর্থাৎ তুমি যে বছর নিয়মিত পরীক্ষা দিয়েছো তার ঠিক পরের বছরে ইমপ্রুভমেন্ট দিতে হবে। যেমন তো স্টুডেন্ট আরও লিখছি, নিয়মিত পরীক্ষার্থী হতে হবে। হ্যাঁ, মানে ইমপ্রুভমেন্ট কারা দিতে পারবে? ধরো আমি এইচএসসি 26 ব্যাচের স্টুডেন্ট, আমি এইচএসসি 26-এ পরীক্ষা দিছি, আমি ইমপ্রুভমেন্ট হিসাবে 27-এও পরীক্ষা দিতে পারবো। এটাই হচ্ছে ইমপ্রুভমেন্ট, মানে তোমাকে আগে একবার এইচএসসিতে বসতে লাগবে, এটা ছাড়া ইমপ্রুভমেন্ট দিতে পারবা না। এখন ধরো তুমি 2026 সালে নিয়মিত পরীক্ষার্থী, কিন্তু তুমি 2027 সালে পরীক্ষাটা দিলা না, 26 সালেও একবার পরীক্ষা দিছো কিন্তু 27 সালে না দিয়ে পরে 28 সালে আরও দিতে চাচ্ছ, এটা সম্ভব হবে না। তোমাকে ঠিক ওর পরের বছরেই 26 সালে এইচএসসি পরীক্ষা দিয়ে যদি ইমপ্রুভমেন্ট দেয়, তাকে 27 সালের পরীক্ষার্থীদের সঙ্গে ইমপ্রুভমেন্ট দিতে হবে। রেজিস্ট্রেশনের মেয়াদটাও থাকতে হবে, মেয়াদ না থাকলে অবশ্যই আর পরীক্ষা দেওয়া যাবে না। এখন ইমপ্রুভমেন্টের ক্ষেত্রে সকল বিষয়ে পরীক্ষা দিতে হবে, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। ইমপ্রুভমেন্টে তোমার অল সাবজেক্ট পরীক্ষা দিতে হবে। ধরো তুমি একটা নির্দিষ্ট জিপিএ পাইছো, ধরো 4.50, কিন্তু ফিজিক্সে তোমার ফেল আসছে। হ্যাঁ, বা সরি ফেল না, ধরো ফিজিক্সে তুমি একটু খারাপ করছো, বি পাইছো বা A-, তুমি ফেল করোনি, কিন্তু অথবা ফিজিক্সে ভালো গ্রেড পাওনি, সেখানে তোমার গ্রেড 3.5 বা এর কম বেশি হতে পারে। তোমার মনে হলো সামনের বছর শুধু ফিজিক্স পরীক্ষা দিয়ে গ্রেড বাড়াবা, এটা পসিবল না। ইমপ্রুভমেন্ট দিতে হলে তোমাকে সব বিষয়ে নতুন করে পরীক্ষা দিতে হবে এবং ঠিক পরের বছরেই সেই সুযোগটা পাবা। তুমি যদি 26 ব্যাচের হও এবং ইমপ্রুভমেন্ট দিতে চাও, তাহলে এইচএসসি 27 ব্যাচের সঙ্গে পরীক্ষা দিতে হবে। 28 সালের পরীক্ষার্থীর সঙ্গে ইমপ্রুভমেন্ট দেওয়া যাবে না। আর জিপিএ যদি 5 চলে আসে কোনোভাবে 26 সালে পরীক্ষা দিয়ে, তাহলে আর ইমপ্রুভমেন্ট দিতে পারবা না। কাগজে কলমে জিপিএ 5-এর ফলাফল পাইতে লাগবে। এখন এর যুক্তিটা কি? তুমি যদি ভাইয়া জিপিএ 5 পেয়ে যাও, তাহলে দেশের সর্বোচ্চ একটা ফলাফল অর্জন করে ফেলছো অলরেডি,
সর্বোচ্চ ফলাফল অর্জন করার পর তোমার আর কোনো ইমপ্রুভমেন্ট করার জায়গা থাকে না, তাই সরকার তোমাকে আর ইমপ্রুভমেন্টের সুযোগ দিচ্ছে না এখানে। তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে কি, ইমপ্রুভমেন্ট দিতে হলে নিয়মিত পরীক্ষার্থী হতে হবে, পরের বছর পরীক্ষা দিতে হবে, এবং জিপিএ 5 পাইলে ইমপ্রুভমেন্ট দেওয়া যাবে না। তাহলে 3টা বিষয় ক্লিয়ার হয়েছে। এখন শুধু একটা বিষয় ইমপ্রুভমেন্ট দেওয়া যাবে না, ইমপ্রুভমেন্ট দিতে হলে তোমাকে সব বিষয়ে পরীক্ষা দিতে হবে। এটা হচ্ছে মোটামুটি ইমপ্রুভমেন্টের নিয়ম। এখন আসি যে ইয়ার লস। ইয়ার লসের ক্ষেত্রে তেমন কোনো জটিল নিয়ম নেই। তুমি কলেজে 2 বছরের জায়গায় 3 বছর কাটালে এবং নির্ধারিত বছরে পরীক্ষা না দিয়ে 1 বছর পর পরীক্ষা দিলে সেটাই হচ্ছে ইয়ার লস। ইমপ্রুভমেন্টও কিন্তু এক ধরনের ইয়ার লস, তবে আমাদেরকে ব্যবহারিক অর্থে ইমপ্রুভমেন্ট এক জিনিস আর ইয়ার লস আরেকটা জিনিস। এবার আসি ইমপ্রুভমেন্ট দিলে পাশের সাল বা পাসিং ইয়ার কোনটা হবে। ধরো একজন শিক্ষার্থী 2024-25 সেশনের 24-25 সেশনের একজন শিক্ষার্থী। 24-25 সেশন বলতে আমরা কি বুঝাই? এইচএসসি 26। ধরো তুমি 24-25 সেশনের শিক্ষার্থী আর এইচএসসি 26 ব্যাচের পরীক্ষার্থী। তুমি ইমপ্রুভমেন্ট দিলে অবশ্যই 2027 সালে যারা এইচএসসি পরীক্ষা দিবে তাদের সঙ্গে তোমার পরীক্ষা দিতে লাগবে। এইচএসসি 27-এর সাথে পরীক্ষা দিতে পারবা ইমপ্রুভমেন্ট হিসাবে। 28 সালে ইমপ্রুভমেন্ট দিতে পারবা না, এইচএসসি 28-এর সাথে বসতে পারবা না তুমি যদি এইচএসসি 26 হয়ে থাকো, এটা সম্ভব না। এখন তুমি যদি 2027 সালে ইমপ্রুভমেন্ট দিয়ে পাস করো, তোমার পাসিং ইয়ার হবে 2027। তুমি যে সালে সর্বশেষ পাস করলা সেটাই হবে তোমার পাসিং ইয়ার। মানে ইমপ্রুভমেন্ট দিতে হলে তো আগে একবার বসতে লাগবে। ধরো 26-এ পরীক্ষা দিছো, তারপরে 27-এ ইমপ্রুভমেন্ট দিছো, তাহলে তোমার পাসিং ইয়ার হবে সর্বশেষ যেই পরীক্ষাটা দিছো 27 সালে, ওটাই হবে তোমার পাসিং ইয়ার। এবার ধরো তুমি কোনো এক বা একাধিক বিষয়ে ফেল করলে তুমি 27 সালে ওই বিষয়ে পরীক্ষা দিতে পারবা। তুমি যদি 27 সালে পরীক্ষা দিয়ে পাস করো তাহলে তোমার পাসিং ইয়ার হবে 27। তুমি ফেল করলে 27 সালেও যদি আরও ফেল করো তাহলে 28 সালেও পরীক্ষা দিতে পারবা, কারণ আমরা বলে দিছি যে রেজিস্ট্রেশনের মেয়াদ থাকে 3 বছর। ইমপ্রুভমেন্ট কিন্তু 2028 সালে দেওয়া যাবে না। তুমি 27 সালে ইমপ্রুভমেন্ট দাও আর না দাও, 28 সালে আর ইমপ্রুভমেন্ট দিতে পারবা না, মানে কোনোভাবেই 28 সাল পর্যন্ত যাইতে পারবা না, কারণ রেজিস্ট্রেশনের মেয়াদটাই মেইন জিনিস, 3 বছর। এটা সবসময় মাথায় রাখতে লাগবে। এখন কথা হচ্ছে যে কিন্তু তুমি যদি কোনো বিষয়ে আর কি ফেল করো 2027 সালে পরীক্ষা দিতে পারবা, আবার যদি 27 সালে আরেকবার ফেল করো তাহলে 28 সালে পরীক্ষা দিতে পারবা। এই এক ক্ষেত্রে এটা সুযোগ আছে, সেক্ষেত্রে তোমার পাসিং ইয়ার হবে 2028। সহজভাবে বললে তুমি যে সালে ইমপ্রুভমেন্ট দিয়ে পাস করবা সেটাই হচ্ছে তোমার পাসিং ইয়ার। তুমি যদি একটা বিষয়ে ফেল করো এবং পরের বছর সেই বিষয়ে পরীক্ষা দিয়ে পাস করো তাহলে পরের বছরটা হবে তোমার পাসিং ইয়ার। যদি পরের বছর আবারও ফেল করো তাহলে তার পরের বছর পরীক্ষা দিয়ে পাস করো তাহলে সেই বছরটা হবে তোমার পাসিং ইয়ার। অর্থাৎ তুমি যে বছর সর্বশেষ পাস করবা সেটাই হবে তোমার পাসিং ইয়ার। এবার অ্যাডমিশনের কথায় আসি, কথায় কথায় আশা করি এই পর্যন্ত বোঝা গেছে। এখন অ্যাডমিশনের সব কিছু বুঝি। আমি বিষয়টা 2 দিক দিয়ে ব্যাখ্যা করব। একটা হচ্ছে তোমার অফিসিয়াল সমস্যা, অর্থাৎ কাগজে কলমে বা নম্বরের ক্ষেত্রে কথায় কথায় সমস্যা হতে পারে, আর একটা হচ্ছে তোমার মানসিক যে প্রভাবটা, এই দুইটা নিয়ে ইয়ার লস বা ইমপ্রুভমেন্টের যে মানসিক প্রভাব আছে সেটা নিয়েও কথা বলবো। বাংলাদেশে অ্যাডমিশনের ক্ষেত্রে বড় 3টা ক্ষেত্র হচ্ছে ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং ভার্সিটি, আর হচ্ছে মেডিকেল। প্রথমে ইঞ্জিনিয়ারিংয়ের বিষয়টা দেখি। তোমরা যদি বুয়েটের সার্কুলার দেখো তাহলে দেখতে পারবা যে এইচএসসি 25 সালের সার্কুলারে পরীক্ষার্থীর এইচএসসি পাশের সাল 2025-এ হতে হবে। এই 25 বলতে পাসিং ইয়ার বোঝাইছে। হ্যাঁ, কোনো শিক্ষার্থীর যদি পাসিং ইয়ার 2025 হয় তাহলে সে 2025 সালের ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবে। সেখানে এসএসসি পাশের সাল হিসাবে 2022 অথবা 23 থাকতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, কোনো শিক্ষার্থী যদি 1 বছর ইয়ার লস দেয় তাহলে কি বুয়েটে পরীক্ষা দিতে পারবে? উত্তর হচ্ছে হ্যাঁ, পারবে। 1 বছর কেউ যদি ইয়ার লস দেয়
এই যে লিখে দিই 1 ইয়ার লস যদি দেয় তাহলে বুয়েটে পরীক্ষা দিতে পারবে। সর্বোচ্চ 1 বছর ইয়ার লস দিয়েও বুয়েটে ভর্তি পরীক্ষা দেওয়া সম্ভব। কোনো শিক্ষার্থী যদি ইমপ্রুভমেন্ট দেয় তাহলে কি সে বুয়েটে পরীক্ষা দিতে পারবে? উত্তর হচ্ছে হ্যাঁ, ইমপ্রুভমেন্ট দেওয়া শিক্ষার্থীও বুয়েটে পরীক্ষা দিতে পারবে যদি সে অন্য সব শর্তগুলো পূরণ করে। কারণ ইমপ্রুভমেন্ট দিলে সর্বোচ্চ 1 বছরের গ্যাপ হয়, আর বুয়েট এক বছরের গ্যাপটা আর কি গ্রহণ করে। কোনো শিক্ষার্থী যদি এক বিষয়ে ফেল করে এবং পরের বছর পাস করে তাহলেও সে বুয়েটে পরীক্ষা দিতে পারবে। যদিও বাস্তবে এমন ঘটনা খুব বেশি দেখা যায় না, কারণ কোনো শিক্ষার্থী যদি একটি বিষয়ে ফেল করে এবং পরের বছর ওই বিষয়ে পরীক্ষা দিয়ে ভালো করে, তারপরও বুয়েটের জন্য অন্যান্য প্রয়োজনীয় নম্বর বা শর্তগুলো পূরণ করতে পারে না, আসলে কঠিন হয়ে যায়। তবে সে তাত্ত্বিকভাবে সেই পরীক্ষাটা বুয়েটের পরীক্ষা দিতে পারবে। এখন ইমপ্রুভমেন্টের ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, ধরো কোনো শিক্ষার্থী প্রথমবার এইচএসসি পরীক্ষায় জিপিএ 4.90 পাইল। সে বুয়েটে সার্কুলারের প্রয়োজনীয় শর্ত পূরণ করায় একবার বুয়েটে ভর্তি পরীক্ষা দিল, কিন্তু বুয়েটে সুযোগ পাইল না। পরের বছর সে ইমপ্রুভমেন্ট দিয়ে জিপিএ 5 পেল। এখন সে কি আবার বুয়েটে ভর্তি পরীক্ষা দিতে পারবে? উত্তর হচ্ছে না। বুয়েট সার্কুলার পরিষ্কারভাবে উল্লেখ করা আছে যে কোনো পরীক্ষার্থী একবার ওই প্রতিষ্ঠানের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করলে পরবর্তী সময়ে আবার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। মানে তুমি জীবনে একবার শুধু বুয়েটে ভর্তি পরীক্ষা দিতে পারবা। অর্থাৎ তুমি ইমপ্রুভমেন্ট দাও বা না দাও, জীবনে একবারই খালি বুয়েটে ভর্তি পরীক্ষা দিতে পারবা। আশা করি ইঞ্জিনিয়ারিংয়ের বিষয়টা ক্লিয়ার হয়েছে। ইয়ার লস দিলেও পরীক্ষা দিতে পারবা, ইমপ্রুভমেন্ট দিলেও পরীক্ষা দিতে পারবা, কিন্তু একবার ভর্তি পরীক্ষা দেওয়ার পর ইমপ্রুভমেন্ট দিয়ে আবার ভর্তি পরীক্ষা দেওয়া যাবে না। এটা হচ্ছে বুয়েট বা ইঞ্জিনিয়ারিংয়ের বিষয়। তোমরা যারা কলেজে পড়ো বা বর্তমানে এইচএসসি পরীক্ষা দিচ্ছ, তারা ইমপ্রুভমেন্ট দিলে বুয়েট ভর্তি পরীক্ষা দেওয়া নিয়ে সাধারণত সমস্যা হবে না। এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে এইচএসসি 25 সালের সার্কুলার অনুযায়ী পরীক্ষার্থীর এইচএসসি পাশের সাল 2025 হইতে হবে। কারণ প্রশ্ন হচ্ছে ইয়ার লস দিলে কি পরীক্ষা দেওয়া যাবে? হ্যাঁ, ইয়ার লস দিলে পরীক্ষা দেওয়া যাবে। 1 ইয়ার লস দিলে পরীক্ষা দিতে পারবা, 2 ইয়ার লস দিলেও পরীক্ষা দিতে পারবা, 3 ইয়ার লস দিয়েও পরীক্ষা দিতে পারবা যদি এইচএসসি আর এসএসসি পাশের সালের শর্তগুলো তোমার ফুলফিল হয়। উদাহরণ হিসেবে যদি বলি, সার্কুলারে যদি এসএসসি পাশের সাল 2020 থেকে 23 পর্যন্ত গ্রহণযোগ্য থাকে এবং এইচএসসি পাশের সাল 2025 হয়, তাহলে সেই সময়সীমার মধ্যে থাকা শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। অর্থাৎ কোনো শিক্ষার্থী কলেজে 2 বছরের জায়গায় যদি 4-5 বছর সময় কাটাও, তাহলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারবা যদি সার্কুলারের অন্যান্য শর্তগুলো পূরণ করো। এখন ইয়ার লসের ক্ষেত্রে এটাই মোটামুটি বিষয়। এবার আসি ঢাকা বিশ্ববিদ্যালয়কে ইমপ্রুভমেন্ট দিলে ভর্তি পরীক্ষা দিতে পারবে কি না। উত্তর হচ্ছে হ্যাঁ, পারবে। কেউ কোনো একটা বিষয়ে যদি ফেল করে পরের বছর পাশ করলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারবে, কারণ যে বছর সে ফেল করা বিষয়ে পাশ করবে সেটাই তার পাসিং ইয়ার হবে। তবে এসএসসি আর এইচএসসির মধ্যে অনুমোদিত সর্বোচ্চ ব্যবধানের শর্তটি হচ্ছে অতিক্রম করা যাবে না। আশা করি বিষয়টা বুঝতে পারছো। এবার মেডিকেলের বিষয়ে আসি। মেডিকেলের ক্ষেত্রে বিষয়টা একটু জটিল। ধরো কোনো শিক্ষার্থী এই বছর একটা বিষয়ে ফেল করছে, পরের বছর ওই একটা বিষয়ে এইচএসসি পরীক্ষা দিল আর পাশ করলো। উদাহরণ হিসেবে এইচএসসি 26 ব্যাচের একজন একটা বিষয়ে ফেল করলো, সে 27 সালে ওই বিষয়ে পরীক্ষায় পাশ করলো। সে কি 27 সালে মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে পারবে? হ্যাঁ, পারবে। কোনো একটি বিষয়ে ফেল করার পর পরের বছর পরীক্ষা দিয়ে পাশ করলে সে মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবে। তার কোনো নাম্বার কাটা যাবে না, অর্থাৎ সে ফার্স্ট টাইমার হিসেবে পরীক্ষা দিবে। সেকেন্ড টাইমারের যে নাম্বার কাটা হয় সেই নাম্বার তার কাটা হবে না। আবারও বলছি, কোনো শিক্ষার্থী একটি বিষয়ে ফেল করার পর পরের বছর পরীক্ষা দিয়ে যদি পাশ করে, তাহলে মেডিকেলে ভর্তি পরীক্ষা দিতে পারবে। সে ফার্স্ট টাইমার হিসাবে গণ্য হবে, কিন্তু তার পরের বছর সে সেকেন্ড টাইমার হিসাবে আর মেডিকেলে ভর্তি পরীক্ষা দিতে পারবে না। এখন তোমরা বলতে পারো মেডিকেল তো সেকেন্ড টাইম পরীক্ষা দেওয়া যায়, তাহলে সে কেন পরের বছর পরীক্ষাটা দিতে পারবে না? এর কারণ হচ্ছে এসএসসি পাশের সাল। ধরো এইচএসসি 26 ব্যাচের জন্য প্রয়োজনীয় এসএসসি পাশের সাল 2023 অথবা 24। কেউ যদি 27 সালে এইচএসসি ফেল করা বিষয়ে পরীক্ষা দেয়, তাহলে 27 সালের মেডিকেল ভর্তি পরীক্ষায় সে অংশ নিতে পারবে। কিন্তু তার পরের বছর মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য এসএসসি পাশের অনুমোদিত সাল আরও 1 বছর আগায় যাবে, ফলে তার এসএসসি পাশের সাল নির্ধারিত সময়সীমার বাইরে চলে যাবে।
এ কারণে সে 27 সালে একবার ফার্স্ট টাইমার হিসেবে পরীক্ষা দিতে পারলেও পরের বছর আর সেকেন্ড টাইমার হিসেবে পরীক্ষা দিতে পারবে না। এখন কেউ ইমপ্রুভমেন্ট দিলে কি মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে পারবে? উত্তর হচ্ছে হ্যাঁ, পারবে। সে একবারই পরীক্ষা দিতে পারবে। ইমপ্রুভমেন্টের পর যে বছর পাস করবে সে বছর ফার্স্ট টাইমার হিসেবে পরীক্ষা দিতে পারবে, তার কোনো নাম্বার কাটা যাবে না। কিন্তু পরের বছর আর সেকেন্ড টাইমার হিসেবে পরীক্ষা দিতে পারবে না, কারণ এসএসসি পাশের সাল নির্ধারিত সময়সীমার বাইরে চলে যাবে। এবার আরেকটা ঘটনা দেখি। কোনো একজন ধরো যে এবার এইচএসসি পরীক্ষা দিল, এরপর সে মেডিকেল ভর্তি পরীক্ষা অংশ নিল, পরে সে আবার এইচএসসি ইমপ্রুভমেন্ট পরীক্ষা দিল আর একটা ভালো জিপিএ পাইলো, তারপর সে আবার মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে চলো, সে কি পরীক্ষা দিতে পারবে? উত্তর হচ্ছে হ্যাঁ, পারবে। তবে সে ফার্স্ট টাইমার হিসেবে নয়, সেকেন্ড টাইমার হিসেবে পরীক্ষা দিবে, অর্থাৎ সেকেন্ড টাইমের জন্য ওর নির্ধারিত যে মার্কটা আছে ওটা কাটা যাবে। কারণ সে কি তার পরের বছর আবার মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে পারবে? উত্তর হচ্ছে না। তুমি যখন একবার মেডিকেল ভর্তি পরীক্ষার ফর্ম পূরণ করবা, তখন তাদের ওয়েবসাইটে বা ডেটাবেসে তোমার তথ্যটা সংরক্ষিত থাকবে। তুমি পরের বার ফর্ম পূরণ করলে স্বয়ংক্রিয়ভাবে তোমাকে সেকেন্ড টাইমার হিসেবে শনাক্ত করা হবে এবং নির্ধারিত নাম্বার কাটা হবে। আশা করি যারা ইমপ্রুভমেন্ট অথবা ইয়ার লস নিয়ে চিন্তা করছো তারা বিষয়টা বুঝতে পারছো। 1 বছর ইয়ার লস বা ইমপ্রুভমেন্টের কারণে সাধারণত সব জায়গার সুযোগ শেষ হয়ে যায় না, সেখান থেকে আসলে ফিরে আসা সম্ভব। এখন পর্যন্ত আমরা কাগজপত্র, সার্কুলার, অফিসিয়াল ডেটার বিষয় নিয়ে আলোচনা করলাম, কিন্তু এর বাইরেও কিছু কথা আছে। ইমপ্রুভমেন্ট দিয়ে কি কেউ বুয়েট বা মেডিকেলে সুযোগ পাইছে? আমি ব্যক্তিগতভাবে ইমপ্রুভমেন্ট দিয়ে বুয়েটে সুযোগ পাইতে আসলে কাউকে দেখিনি, তবে ইমপ্রুভমেন্ট দিয়ে মেডিকেলে সুযোগ পাইছে এমন মানুষকে অহরহ চিনি। কারণ প্রশ্ন হচ্ছে, সবাই কি ইমপ্রুভমেন্ট দিয়ে ভালো করতে পারে? উত্তরটা হচ্ছে যে বেশিরভাগ মানুষ ভালো করতে পারে না। কেন পারে না? দেখো, আমরা সব সময় একটা পালানোর পথ বা এসকেপ খুঁজি। আমরা যখন কোনো বিপদে বা সমস্যায় পড়ি তখন একটা পালানোর পথ খুঁজে বের করি। যদি সেই পথ না থাকে তাহলে সে নিজের মতো করে একটা পথ তৈরি করার চেষ্টা করে। আমাদের এইচএসসি প্রস্তুতি যখন ভালো থাকে না অথবা কলেজে ভালোভাবে পড়াশোনা হয় না, তখন আমরা নিজেকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করি। আমরা ভাবি যে আমি যদি পরের বছর পরীক্ষা দিই তাহলে হয়তো ভালো ফলাফল করতে পারবো। এটা আমাদের মস্তিষ্কে দেওয়া একটা সান্ত্বনার সংকেত। আমরা নিজের মস্তিষ্ককে বলি যে ঠিক আছে, তুমি সামনের বছর পরীক্ষা দিলে ভালো করবে। এটা নিজেকে মানসিকভাবে শান্ত রাখার একটা আর কি সাইকোলজিক্যাল ট্রিক। তো কিন্তু ইমপ্রুভমেন্ট দিয়ে ভালো করার জন্য অনেক মানসিক শক্তি আসলে প্রয়োজন। তুমি দেখবে তোমার বন্ধুরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে গেছে, তারা বিভিন্ন জায়গায় সুযোগ পাইছে, কেউ বুয়েটিয়ান, ঢাবিয়ান, ডিএমসিয়ান হিসেবে পোস্ট দিচ্ছে। এসব দেখে আসলে অনেকেই হতাশ হয়ে যায়। এটা অনেক কঠিন আর একটা দীর্ঘ যাত্রা। পরিবার থেকে বিভিন্ন কথা শুনতে হবে, বন্ধুরা সিনিয়র হয়ে যাবে, জুনিয়ররা তোমার ব্যাচমেট হয়ে যাবে, আশেপাশের মানুষের বিভিন্ন কথা শুনতে হবে। সব মিলে বিষয়টা আসলে কঠিন। তবে তোমার যদি মনে হয় যে এটা ছাড়া আর কোনো উপায় নেই, এটাই তোমার শেষ সুযোগ, তাহলে তুমি ইমপ্রুভমেন্ট দিতে পারো। যদি এটা ছাড়া সত্যিই কোনো উপায় না থাকে তাহলে ইমপ্রুভমেন্ট দেওয়া চাইতে পারে। তবে ইমপ্রুভমেন্ট এমনভাবে দিতে হবে এবং নিজেকে এমনভাবে শক্ত করতে হবে যে তুমি স্বীকার করবে আমি ভুল করছি, আমি নিজের ভুল থেকে শিক্ষা নিব, একই ভুল আর দ্বিতীয়বার করব না। জীবন কিন্তু ভাইয়া সবসময় তোমাকে দ্বিতীয় সুযোগটা দিবে না, তবে এখানে জীবন তোমাকে একটা দ্বিতীয় সুযোগ দিচ্ছে। বুয়েট মেডিকেল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমাকে সুযোগ দিচ্ছে। তাই জীবন যখন তোমাকে দ্বিতীয়বার একটা সুযোগ দিচ্ছে তখন সেই সুযোগটা সর্বোত্তম ব্যবহার করতে হবে। এটা সবসময় মাথায় রাখবে। তুমি যখন ইমপ্রুভমেন্ট দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছ তখন তোমার কিন্তু আসে না ইমোশন অনেক বেশি, তুমি অনেক আবেগপ্রবণ থাকো, কিন্তু পুরো বছর ধরে ওই আবেগটা ধরে রাখা যায় না। এই জন্য তোমাকে ডিসিপ্লিন থাকতে হবে, এটা অবশ্যই মাথায় রাখবা। আমরা যখন কোনো সিদ্ধান্ত নিই তখন ভাবি যে সব কিছু ছিঁড়ে ফেলবো, পড়ে ফেলবো, কাঁপাই দিব, এরকম অনেক চিন্তাভাবনা আসে। কিন্তু কিছুদিন পর আমাদের ওই মোটিভেশন কমতে থাকে, তখন বাস্তবতার মুখোমুখি হতে হয়, তখন দেখবা যে আবার হতাশ হচ্ছ। এজন্য সিদ্ধান্ত নিয়ে থাকলে মনে রাখতে হবে, সিদ্ধান্ত নেওয়ার সময় তোমার মনে হতে পারে যে তুমি অনেক কিছু করে ফেলবা, কিন্তু মাঝপথে যায় মোটিভেশন কমে যাবে। এই জন্য ডিসিপ্লিনটা ধরে রাখতে হবে। সবসময় মাথায় রাখবা যে জীবন সব সময় দ্বিতীয় সুযোগ দেয় না। যেহেতু জীবন তোমাকে দ্বিতীয় সুযোগ দিচ্ছে, সেটাকে কাজে লাগাতে হবে। আরেকটা গুরুত্বপূর্ণ সময় হচ্ছে যাদের এ সময়ে এ ধরনের সিদ্ধান্ত নিতে হয়, তুমি কলেজে সেকেন্ড ইয়ারে পড়ো, অ্যাডমিশন দিচ্ছ বা এইচএসসি পরীক্ষা দিচ্ছ, তোমাকে ভাবতে হবে যে এই সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজনটা তোমার কেন হইল। বেশিরভাগ ক্ষেত্রে পড়াশোনায় ফাঁকিবাজি করার কারণেই এমন পরিস্থিতিটা আসলে তৈরি হয়। খুব কম মানুষ আছে যারা সত্যিই চেষ্টা করছিল কিন্তু কোনো অনিবার্য পরিস্থিতির কারণে হয়তো পড়াশোনা করতে পারেনি। বেশিরভাগ ক্ষেত্রেই নিজের ভুলের কারণেই এরকম পরিস্থিতি তৈরি হয়। তুমি মাঝে মধ্যে নিজেকে প্রশ্ন করো যে আমি যদি আমার সর্বোচ্চ চেষ্টা করতাম
তাহলে কি আরও ভালো জায়গায় থাকতে পারতাম? তাহলে কি আমাকে ইমপ্রুভমেন্ট নিয়ে চিন্তা করতে হইতো? এই প্রশ্নগুলো তোমার মনে আসে। তুমি যখন আবার সুযোগ পাবে তখন ভবিষ্যতে যায় নিজেকে আবার প্রশ্ন করতে যেন না হয় যে আমি কি আমার সর্বোচ্চ চেষ্টা করছিলাম? যদি সর্বোচ্চ চেষ্টা করতাম তাহলে কি আরও ভালো জায়গায় থাকতে পারতাম? এই প্রশ্ন যেন তোমার মনে আর দ্বিতীয়বার না আসে। জীবন তোমাকে আর একটা সুযোগ দিচ্ছে, তখন এই জন্য এই সুযোগের সর্বোচ্চ চেষ্টা করতে হবে। ইমপ্রুভমেন্ট দিয়ে ভালো করার উদাহরণ আছে, অনেক ইমপ্রুভমেন্ট দিয়ে ভালো করছে অনেকেই। তুমিও চাইলে করতে পারবা, তবে শেষ পর্যন্ত ডিসিপ্লিনটা ধরে রাখতে হবে, একটা নির্দিষ্ট রুটিন বজায় রাখতে হবে। এখন তুমি জানো তোমার ভুল কোথায় ছিল, কি ভুল হয়েছে, কি হয়নি সেটাও তুমি জানো। তাই একটা নিয়মিত রুটিন অনুযায়ী পড়াশোনা করলে তুমি এই পরিস্থিতি থেকে বের হয়ে আসতে পারবা। এখানে এইচএসসি পরীক্ষার্থীরাও ভিডিওটা দেখতেছো এবং কলেজের পরীক্ষার্থীরাও দেখতেছো। তোমার যদি মনে হয় যে পড়াশোনার একটা রুটিন দরকার, তাহলে চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। আমরা মূলত ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি সব কিছুই পড়াই, কিন্তু মেইনলি কেমিস্ট্রিটা পড়াই। তো কিন্তু আমাদের পড়াশোনার একটা রুটিন আছে, ক্লাসের মধ্যে পড়াশোনা, মোটিভেশন নিয়ে আলোচনা করা হয়। বর্তমানে আমাদের এখানে এইচএসসি 27 আর এইচএসসি 28 ব্যাচের কোর্স আছে। এইচএসসি 26 ব্যাচের অ্যাডমিশন কোর্স সামনে আসবে। যারা 26 সালের ইমপ্রুভমেন্টের পর 27 সালের সাথে পরীক্ষা দিবা, তারা চাইলে 27 ব্যাচের সঙ্গে এখনই যোগ দিতে পারো। 27 ব্যাচের ক্লাস মাত্র শুরু হয়েছে, এখন পর্যন্ত 4-5টা ক্লাস হয়েছে, তাই এখনও হাতে সময় আছে। তুমি যদি সিদ্ধান্ত নিয়েই থাকো তাহলে 27 ব্যাচের সঙ্গে নিয়মিত পড়াশোনা চালিয়ে যাও। আমি অনেক কিছু বুঝে গেছি, অনেক জেনে গেছি, অনেক পণ্ডিত হয়ে গেছি, এসব চিন্তা করার আসলে কোনো প্রয়োজন নেই। তাদের সঙ্গে তাদের মতো করেই এগিয়ে যাও, তাহলে নিয়মিতভাবে সিলেবাসটা অ্যাটলিস্ট শেষ হবে। তো এই ছিল, আশা করি তোমাদের সব প্রশ্নের উত্তরটাও খুঁজে পাইছো। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।